প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যুক্তরাজ্যেও যেমনি করে গুরুত্বপূর্ণ, তাদের এভিডেন্স অ্যাক্ট অনুসারে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সাক্ষ্য আইনে সেটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে আমি এই এভিডেন্সটা কোত্থেকে পেলাম। সিটিং প্রাইম মিনিস্টারের অডিও রেকর্ড করার মতন এখতিয়ার বলি বা সক্ষমতা বলি বা সদিচ্ছা বা ইচ্ছা যদি বলে থাকি, সেটা তো আমাদের যেই সেল, মনিটরিং সেল, তার তো সেটা নেই। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকার উৎখাতের যে পরিকল্পনার অংশ হিসেবে সেই কাজটা যেখানে হয়েছে, আমাদের তো সেখানেই তাহলে ফিঙ্গার পয়েন্ট করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে সেই 5ই আগস্টের ভাষণ পরবর্তী সময়ে লুট হয়ে যাওয়া প্রায় 10,000 অস্ত্র, সেখানে এস্টিমেশন আছে যে 10,000 অস্ত্র লুট হয়েছে, এর মধ্যে 30% উদ্ধার হয়েছে, অর্থাৎ 7,000 অস্ত্র এখনো যে সমস্ত ব্যক্তিরা এই দাঙ্গার সাথে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, মানুষ হত্যার সাথে জড়িত ছিল, তাদের হাতে রয়ে গিয়েছে। জঙ্গিদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সেখানে নিজেরাই উদ্যোগী হয়ে বিবৃতি দিচ্ছে। তথাকথিত অভ্যুত্থানকে গ্লোরিফাই করার জন্য, সেটাকে আরো বেশি ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই অডিও রেকর্ড তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানুয়ারি থেকে ঘুরে বেড়াচ্ছে। তো জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই 6 মাস ধরে বিবিসি কি ইনভেস্টিগেশন করলো, এবং বিবিসি বলছে এটি তাদের বিবিসি আই এটা ভেরিফাই করেছে। এদিকে আবার চিফ প্রসিকিউটর বলছেন, অ্যাটর্নি বলছেন এটি তাদের ডকুমেন্ট, তাদের অনুসন্ধান, এবং এই ডকুমেন্টটি আদালতের কাছেই রয়েছে। তো আদালত বাংলাদেশের এই চিফ প্রসিকিউটর বলছেন যে তার কাছে রয়েছে, তো বিবিসিও দাবি করছে এটি তাদের অনুসন্ধান। তো এখন আমাদের আপনারা বলছেন আপনাদের যে স্পোক পার্সনের কথা বিবিসি উল্লেখ করেছে সেটি আপনার দলের নয় এবং নামটি উল্লেখ নেই। তো এখন এই প্রতিবেদনের বিরুদ্ধে আপনারা অফিসিয়ালি কি এটিকে ডিনাই করছেন, বা আপনারা কি মনে করছেন যে এখানে ভুল তথ্য প্রকাশিত হয়েছে, অথবা আপনাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না? এখন আপনারা কি বিবিসি কে প্রতিবাদ জানিয়েছেন কিনা এই বিষয়ে? সেই বিষয়ে আমাদের দলের ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তের জায়গায় আমি হয়তো বা নেই, আমি এখনো নেই, তো সেক্ষেত্রে আমি বলতে পারছি না। তবে একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, আমাদের যে সাক্ষ্য আইন আছে, এভিডেন্স অ্যাক্ট, সেই এভিডেন্স অ্যাক্টে কিন্তু সাক্ষ্য ডিজিটাল বলি বা সেটা মানে যদি ফিজিক্যাল বলি, দুই পর্যায়ের সাক্ষ্যের যে সোর্সটা সেখানে কিন্তু আমাকে বর্ণিত করতে হবে। সাক্ষ্য শুধুমাত্র আমি একটা রেকর্ডিং নিয়ে আসলাম, এই রেকর্ডিংটা আমি কোথা থেকে নিলাম? আমি ইউনাইটেড কিংডমে আপনারা জানেন যে আমি বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করে ব্যারিস্টার হয়েছি, তো সেখানে কিন্তু এভিডেন্স অ্যাক্টের উপরে আমাদের সুনির্দিষ্ট পরীক্ষা হতো। এভিডেন্স যে কোনো ক্রিমিনাল প্রসিডিং এ জমা দেওয়ার আগে এভিডেন্সটি কি প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা যুক্তরাজ্যেও যেমনি করে গুরুত্বপূর্ণ, তাদের এভিডেন্স অ্যাক্ট অনুসারে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সাক্ষ্য আইনে সেটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে আমি এই এভিডেন্সটা কোত্থেকে পেলাম। আমি এভিডেন্স গ্রহণ, এভিডেন্স ভেরিফিকেশন এবং এভিডেন্স সাবমিশন, এটার প্রক্রিয়া যদি আমি অনুসরণ না করি, সেইখানে কিন্তু ক্রিমিনাল প্রসিডিং প্রশ্নবিদ্ধ হয় এবং সেখানে কিন্তু কনভিকশন সম্ভব হয় না। You cannot prove anything beyond reasonable doubt if the collected evidence is obtained, first of all, unlawfully, and secondly, the source is not ever disclosed to the respective to the adjudicating tribunal or the court. সেটা কিন্তু যুক্তরাজ্য কিন্তু বহাল আছে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ডে সেই সমস্ত এভিডেন্স গুলো বলা হয় না। এইখানে এই এভিডেন্সটা কোত্থেকে নিয়েছে? প্রথমে যদি আমাকে বলেন যে আমাদের যে টেলিকমিউনিকেশন মনিটরিং সেল আছে এনটিএমসি, তাদের কাছ থেকে কি সেটা এসেছে? আমি তো মনে করি না এনটিএমসি বাংলাদেশের যেই, আমি যদি বলি আড়িপাতা সংস্থা, এনটিএমসির পক্ষে দেশের সিটিং প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথা রেকর্ড করার মতন আইনি বলি বা বাস্তব সক্ষমতা আছে কিনা, সেটা তো আমি মনে করি না আছে। তখনও নেই, এখনো নেই। তো সেটা আমি তাহলে সোর্সটা কোত্থেকে আসলো? বিতর্কের প্রশ্নটা হবে সোর্সটা কোত্থেকে? সোর্সটা গণমাধ্যম ডিসক্লোজ করতে বাধ্য না,
নাম্বার অবশ্যই 1। না, কিন্তু কিন্তু আপনি যদি ক্রিমিনাল প্রসিডিং এ সেটাকে ব্যবহার করবেন, হ্যাঁ, আদালত সেক্ষেত্রে চাইতে কিন্তু পারে, আদালত চাইতে পারে কোথা থেকে এটা এসেছে। আদালতকেও ক্ষেত্র বিশেষে সংবাদকর্মী তার সোর্স ডিসক্লোজ করতে বাধ্য না, যদি না এটা বাধ্য কেউ না, মামলা করে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে সেটা আনসেফ এভিডেন্স হিসেবে কনসিডার হ্যাঁ, করা আমি হবে। আমি আমি যে জায়গাটাকে আপনাকে প্রশ্ন করতে চাই, এই অডিওটি যদি সত্য হয়েও থাকে, তাহলে ডেফিনিটলি এটি ৫ই অগাস্টের আগের অডিও এবং তখন আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। তো কারেক্ট। আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন সময়ে সিটিং প্রাইম মিনিস্টারের এমন অডিও রেকর্ডিং কেমন করে হলো? কারা করলো? তারা কারা? সেই ক্ষেত্রেই আমার সন্দেহের বিষয়টি, সিটিং প্রাইম মিনিস্টারের অডিও রেকর্ড করার মতন এখতিয়ার বলি বা সক্ষমতা বলি বা সদিচ্ছা বা ইচ্ছা যদি বলে থাকি, সেটা তো আমাদের যেই সেল, মনিটরিং সেল, তার তো সেটা নেই। সিটিং প্রাইম মিনিস্টারের হয়তোবা যার সাথে কনভারসেশন হয়েছে সে রেকর্ড করে থাকতে পারে। সেই ক্ষেত্রে যেই সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালের কথাটা এখানে বলা হচ্ছে, গলা শুনে আমি একজনের গলা কিন্তু আমি সেটা বুঝতে পারছিলাম, যে ধারণা করছি আরকি। হয় যার সাথে কথাটা বলা হয়েছে তার রেকর্ডিং হতে পারে, অথবা এটা এনটিএমসির হতে পারে। এটার ছাড়া তো লফুল ইন্টারভেনশন যেটা বলা হয়ে তাহলে থাকে টেলিকমিউনিকেশন। আপনারা দায়িত্বে থাকার সময়ে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের যারা দায়িত্বশীল পদে ছিলেন, তাদের উপর আপনারা নিয়ন্ত্রণ হারিয়েছিলেন? যদি হারিয়ে থাকি এবং সেই নিয়ন্ত্রণ হারানো অবস্থায় যদি সেখানে আহ, অত্যাধিক বল প্রয়োগ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে, তাহলে তো অবশ্যই সেটাও কিন্তু তদন্তযোগ্য। এবং সেগুলো সবকিছু কিন্তু ফিঙ্গার পয়েন্টিংটা হচ্ছে কিন্তু সেই কথাটার উপরে, মেটিকুলাস ডিজাইন। অর্থাৎ এই ডিজাইনাররা, দ্য ডিপ স্টেট দ্যাট উই আর টকিং অ্যাবাউট হিয়ার, দ্য ডিপ স্টেট, দ্য নেম যেটা আসছে বারবার, যেটা পরিকল্পিতভাবে মাস্টার মাইন্ডরা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে রেজিম চেঞ্জ, অর্থাৎ সরকার উৎখাতের যে পরিকল্পনার অংশ হিসেবে সেই কাজটা যেখানে হয়েছে, আমাদের তো সেখানেই তাহলে ফিঙ্গার পয়েন্ট করতে হবে, যেখানে সুনির্দিষ্টভাবে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা কম্প্রোমাইজড হলো, রাষ্ট্রের টেলিকমিউনিকেশন মনিটরিং সেল কম্প্রোমাইজড হলো, এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কম্প্রোমাইজড হওয়ার মাধ্যমে, অথবা মোটিভেটেড হয়ে, অথবা কনস্পিরেসির শিকার হয়ে, অথবা সুনির্দিষ্টভাবে অর্থ বা নানান প্রলোভনের মাধ্যমে আপনি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে থাকতে পারে। আপনি বলছেন কম্প্রোমাইজড হলো, কিন্তু এটা তো এমনও হতে পারে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন দেখলো যে আপনাদের বিরুদ্ধে একটি গণজোয়ার তৈরি হয়েছে, আপনাদের বিরুদ্ধে সাধারণ নাগরিকরা অনাস্থা জ্ঞাপন করে রাস্তায় নেমে এসেছে, একটা অভ্যুত্থান হয়েছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তো তখন জনগণের সাথে থাকা। তখনই তারা নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে যে জনগণের এই অভ্যুত্থানের পক্ষে তাদেরকে অবস্থান নিতে হবে, আপনাদের পক্ষে নয়। এটি তো তাহলে আপনাদের পরাজয়। সেই ক্ষেত্রে তো তারা লিথাল ওয়েপনের অনুমতি চাইতো না। তারা আত্মরক্ষার্থে, যদি আমি ধরে নেই যে তারা জনগণের সাথে, যদি আমি ধরে নেই যে জন সমর্থন হারিয়েছি আমি, তখন তো তার প্রয়োজন ছিল না লিথাল ওয়েপন ব্যবহার করার জন্য বা কোনো ওয়েপন ব্যবহার করার জন্য। কোথাও কি আমরা দেখেছি যে আমাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা এমনকি আমাদের সেনাবাহিনীর সদস্যবৃন্দ জনগণের কাছে তার অস্ত্রশস্ত্র সবকিছু সমর্পণ করে দিয়ে আত্মসমর্পণ করেছে এবং সরকারের প্রতি অনাস্থা দিয়েছে? সেটা তো কোথাও দেখিনি। সেনাপ্রধান যখন 5 তারিখ ভাষণ দিলেন এবং সেই ভাষণে যখন তিনি বললেন যে নির্দেশনা দেওয়া হয়েছে কোথাও গুলি ছোড়া হবে না বা কোথাও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না, তার পরবর্তীতে যে অরাজকতাটা সৃষ্টি হয়েছে, তার আগেও তো, সেই সিদ্ধান্ত বা ঘোষণার আগেও তো কোথাও দেখিনি, এমনকি তার বাহিনীর কোনো সদস্যও তো সেখানে মানে তাদের যে এপিসি বলি, ট্যাঙ্ক, তাদের যে অস্ত্র বলি বা যাই বলি না কেন, সেগুলো ছেড়ে কোথাও জনগণকে বিলিয়ে দিয়েছে। তারপরে কি হয়েছে? তারপরে সকল থানাগুলো লুট হলো, থানার অস্ত্রগুলো নিয়ে যাওয়া হলো, থানায় বৈধভাবে রাখা অস্ত্র যেমনি নিয়ে যাওয়া হলো, এবং অবৈধ অস্ত্র সাক্ষ্য হিসেবে যেগুলোকে রাখা হয়েছে তাও নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে বাংলাদেশে সেই 5ই আগস্টের ভাষণ পরবর্তী সময়ে লুট হয়ে যাওয়া প্রায় 10,000 অস্ত্র, সেখানে এস্টিমেশন আছে যে 10,000 অস্ত্র লুট হয়েছে, এর মধ্যে 30% উদ্ধার হয়েছে।
অর্থাৎ 7,000 অস্ত্র এখনো যে সমস্ত ব্যক্তিরা এই দাঙ্গার সাথে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, মানুষ হত্যার সাথে জড়িত ছিল, তাদের হাতে রয়ে গিয়েছে এবং তারা এখনো সেই অস্ত্র নিয়ে ঘুরছে। তারা এখনো সেই অস্ত্র নিয়ে কিংস পার্টি বলি বা অন্যান্য রাজনৈতিক দল যারা এই জঙ্গি উত্থানের সাথে জড়িত, তারা তাদের কাছে সেই অস্ত্রগুলো গিয়েছে। এবং এই যে নরসিংদীর কথাটা আমরা বলছি, আপনি দেখবেন নরসিংদী কারাগারে সুনির্দিষ্টভাবে সেখানে কিছু জঙ্গি সেখানে বন্দী ছিল। আর আজকে সেই বন্দীদেরকে শুধুমাত্র ছেড়ে দেওয়া হলো না, এই বন্দীদেরকে সুনির্দিষ্টভাবে ডিফেন্ড করা হচ্ছে। এই জুলাই মাসে সংগঠিত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক যে ঘটনা, যে কারণে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক স্থবিরতা সৃষ্টি হয়েছে, আমাদের পরম বন্ধু জাপানের জাইকা তার টিম উইথড্র করে নিতে বাধ্য হয়েছিল। হোলি আর্টিজান, হ্যাঁ, সুনির্দিষ্টভাবে সারা বিশ্ব সেখানে প্রকাশ করেছে। হোলি আর্টিজানে আপনার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তারা হলেই যে জঙ্গি হবে না তা তো না। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সেখান থেকেও তো জঙ্গি পয়দা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় হলে যে জঙ্গি হবে না তা তো কোনো গ্যারান্টি নেই, তাই না? একটা মানুষের যদি মানসিক বিকৃতি আসে সে জঙ্গি হতেই পারে। তো সেই ক্ষেত্রে এই যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মিলে আরো কয়েকটি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মিলে হোলি আর্টিজানের হত্যাকাণ্ডটা ঘটালো, সেটা আজকে ডিএমপি কমিশনার বলছে সেগুলো সব নাটক ছিল। সেখানে তার পুলিশের সদস্য নিহত হয়েছেন, সেনাবাহিনী সেখানে অভিযান চালিয়েছে। তো সবকিছু মিলিয়ে আজকে বাংলাদেশ, আমি মনে করি পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যেই রাষ্ট্রে জঙ্গিদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্র সেখানে নিজেরাই উদ্যোগী হয়ে বিবৃতি দিচ্ছে। মালয়েশিয়ান সরকার কিন্তু আমাদের বিরোধী না, এমনকি বর্তমান যে অবৈধ ইউনূস সরকারের সাথে তার সখ্যতার কথা আমরা জানতে পেরেছি, কিন্তু তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্ট, সেটি আমরা যাব, এই প্রসঙ্গটি শেষ করতে চাই। তাহলে মারণাস্ত্র ব্যবহার করবার জন্য যে নির্দেশনা দিয়েছিলেন, যে পরিস্থিতিতে দিয়েছিলেন, কিন্তু 1400 মানুষ যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এই হত্যাকাণ্ডের জন্য এই নির্দেশনাটিকে এভিডেন্স হিসেবে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করার জন্য কি যথেষ্ট নয়? অবশ্যই নয়। ওই যে আমি বলছিলাম যে এভিডেন্স কোথা থেকে নিয়েছেন, কি প্রক্রিয়ায় নিয়েছেন এবং কোন কনটেক্সটে সেই এভিডেন্সটা সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু ফৌজদারি আইনে প্রমাণ করতে হবে এবং সেটা প্রকাশ করতে হবে। সে এভিডেন্স যদি অবৈধভাবে নেওয়া হয়ে থাকে, সেটার কনটেক্সটটাও দেখাতে হবে কি কারণে আপনি অবৈধভাবে এভিডেন্সটা নিয়েছেন এবং আদৌ কি সেটা এভিডেন্স কিনা। এখন সেই এভিডেন্সকে যথার্থতা দেওয়ার জন্য নিশ্চয়ই ভবিষ্যতে বলা হবে এই অবৈধ ট্রাইব্যুনালে বিবিসি প্রকাশ করেছে এবং তারা ইনভেস্টিগেশন করেছে, এবং সুতরাং এই এভিডেন্সটি সত্য। এই নাটকটার জন্যই তো তারা হয়তোবা এই কাজটি করিয়েছে, তাই না? যেহেতু ফৌজদারি কার্যবিধি অনুসারে কিন্তু আমাদের এভিডেন্স অ্যাক্ট কিন্তু সেখানে মেনে চলতে হবে। তো এটা কোনোভাবেই যথেষ্ট নয়, বিচারিক মানদণ্ডে কোনোভাবেই যথেষ্ট নয়। তবে এটি একটি যেই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে এই ড্রামাটা এখন মঞ্চায়ন করা হয়েছে। এখানে একটি প্রশ্ন আসছে, যতদূর জানা গেছে এটা হোলি আর্টিজানে হামলায় সরকার ভয়েস রেকর্ডের আংশিক অংশ তাই দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আপনি কি তাই মনে করেন? এই নির্দেশনাটি হোলি আর্টিজানের সময় দেওয়া হয়েছিল পুলিশকে? হতে পারে, কারণ হোলি আর্টিজানের যেই ঘটনাটি ঘটলো সেখানে কিন্তু সরকারের কাছে তথ্য আসলো যে বেশিরভাগ যেই বন্দী যারা ছিল তাদেরকে হত্যা করা হয়েছে, কুপিয়ে হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে যে সমস্ত জঙ্গি সেখানে আটকে ছিল, সেই জঙ্গিদের বিষয়ে লেথাল ওয়েপন ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু আর কোনো ঝুঁকি নেই, বেশিরভাগ বিদেশি যাদেরকে হত্যা করা হয়েছে তার এবং বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হলো, সেক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করা ছাড়া তার কোনো উপায় ছিল না। তো সেক্ষেত্রে লেথাল ওয়েপন ব্যবহার করার অনুমতিটা হয়তো বা দেওয়া হয়েছিল। তো সেটা যদি সেখান থেকে হয়ে থাকে, আমি সেটার ক্ষেত্রেও আমি বলবো বিতর্ক করার থাকলে তো আমি সেখানেও বিতর্ক করতে পারি, কিন্তু এখন যেই তথাকথিত অভ্যুত্থানকে গ্লোরিফাই করার জন্য, সেটাকে আরো বেশি ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে শহীদি মর্যাদা দেওয়ার জন্য এই কাজটা করা